সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়, সমন্বয়কারীরা রাস্তায় বের হতেছে। সমন্বয়কারী রাফি তিনি 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, পৃথিবীর ইতিহাস এটাই বাস্তব, এটাই সত্য। আমি আমার বাংলাদেশের কথাই বলি। 1971 সালে 25শে মার্চ, সেই কালো রাত্র, যে রাত্রে পাকিস্তানি পাক হানাদার বাহিনী সার্চ লাইটের নামে যে বাংলাদেশের নির্যাতন নিপীড়ন চালাচ্ছিল, সেই নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেরে পিঠ যখন সকলের দেয়ালে ঠেকে গেল, তখন এই মহান মুক্তিযুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে রাজপথে দেশকে স্বাধীন করার জন্য এই মহান যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পর আজকে আমরা পেয়েছি এই বাংলাদেশ। আর সেই বাংলাদেশেই মুক্তিযোদ্ধা, যারা আসল মুক্তিযোদ্ধা, যাই দেখেন, যারা বীর শ্রেষ্ঠ, এখনো পত্রিকায় আসছে বীর শ্রেষ্ঠর ছেলে মেয়েদের চাকরি হয়নি। আমি অনেকবার লাইভ করেছি যে অরিজিনাল মুক্তিযোদ্ধারা খাবার পায় না, বাড়িতে থাকতে পারে না। অনেক মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে অসহায়। কিন্তু এই বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগের চাটুকারি যারা করেছে, যারা টাকা দিতে পারছে, তাদের সনদ দেওয়া হয়েছে। বিএনপির মতো রাজনৈতিক দলেরাও শুরু করেছে সেই টাকা দিয়ে, পয়সা দিয়ে মুক্তিযোদ্ধার সনদ নেওয়া। বিএনপি এবং আওয়ামী লীগ যারা করতে পারছে, যারা টাকা দিতে পারছে, যারা আর কি বলবো, আরো কিছু করতে পারছে, তারাই মুক্তিযোদ্ধার সনদ পেয়েছে। আর যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, আর যারা এই যুদ্ধ জীবন দিয়েছেন, তারা মুক্তিযোদ্ধার সনদ পায়নি। আমি বলেছিলাম, আমার বাবাও মুক্তিযোদ্ধা, আমি বলেছিলাম যে মুক্তিযোদ্ধার সনদের জন্য আবার এই দেশকে যুদ্ধ করতে হবে স্বাধীন করার জন্য। কারণ হয়েছে, এই দেশে সেই 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা পরাশক্তি ছিল, তারা বাদে সবাই মুক্তিযোদ্ধা। শিশু, কিশোর, যৌবন, যুবক, বয়স্ক, বৃদ্ধ সকলে মুক্তিযোদ্ধার সনদ দিতে হবে। আর যদি সেটা না হয়, তাহলে এই সনদের নামে দেশকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা ঠিক হবে না। কিন্তু কি হয়েছে, ঠিকই সেই মুক্তিযোদ্ধার কারণেই, সেই মুক্তিযোদ্ধার সনদ, সেই মুক্তিযোদ্ধার কোঠা, সেই মুক্তিযোদ্ধার ভাতা কারণেই এই দেশে আবার এই 5ই আগস্টের ঘটনা ঘটেছিল। এখন সেই 5ই আগস্ট ঘটনা ঘটে পরাশক্তির হাতে দেশটা বিলীন হয়ে গেছে। যদিও সেই আন্দোলনকারে যারা আন্দোলন সংগ্রাম করেছে, তারা চেয়েছিল এই আওয়ামী লীগ সরকারের পরিবর্তন, চেয়েছিল শেখ হাসিনার ক্ষমতার পরিবর্তন, কিন্তু তাদের 90% জনগণ চায়নি যে পরাশক্তির হাতে দেশটা চলে যায়। যাই হোক, যে কোনো কারণেই হোক না কেন, পরাশক্তির হাতে দেশটা চলে গেছে। আবার মুক্তিযুদ্ধ করতে হতে পারে। কারণ হচ্ছে, সেই 1975 সালের 25শে মার্চ যে সার্চ লাইট, সেই সার্চ লাইটের নাম পরিবর্তন করে এসেছে ডেভিল হান্ট অভিযান। সেই ডেভিল হান্ট অভিযানের মাধ্যমেই হয়তোবা হতে পারে দেশে আর একটা যুদ্ধ। যাই হোক, সে বিষয় না। আজকে মূল বিষয়টা হচ্ছে সমন্বয়কারী রাফি
যে আন্দোলনের ডাক দিয়েছে, রাজপথে ডাক দিয়েছে, সে বিষয়ে মূলত বোঝানোর জন্য মুক্তিযোদ্ধার কথাটা এসেছে। অনেক সমন্বয়কারী ছিল, অনেক আন্দোলনকারী ছিল, অনেকেই ছিল যে মুক্তিযুদ্ধ এই মানে 5ই আগস্ট অর্থাৎ জুন জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছে। কেউ প্রত্যক্ষ, কেউ পরোক্ষ, কেউ সরাসরি, কেউ মানে সরাসরি ছাড়া, কেউ মানে সশরীরে বাস্তবে, কেউ অনলাইনে, সবাই কিন্তু কোনো না কোনোভাবে এই আন্দোলনের শরিকদাতা। কিন্তু সেখানে মুসলিমেও ওই যে 10%-এর মধ্যে যে ছিল, তার মধ্যে 5% লোকজন এখন সনদ পাইতে শুরু করেছে। আর যারা আসল সৈনিক ছিল, যারা এই সরকারের পরিবর্তনের নেপথ্যে গণমাধ্যম এবং মানুষকে সজাগ করেছে, তারা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে একমাত্র আল্লাহই ভালো জানে। হয়তো বা আস্তে আস্তে কিছুটা প্রমাণ মিলবে। আমরা অনেককে হারিয়ে ফেলেছি মিডিয়া থেকে, অনেক মেয়েদেরকে হারিয়েছি, অনেক যুবকদেরকে হারিয়েছে, যে আমাদেরকে ভুল বুঝিয়ে, আমাদেরকে মিথ্যা, আমাদের সাথে প্রতারণা করে দেশে আজকে অরাজকতার সৃষ্টি হয়েছে। যাই হোক, সেই রাফি একজন সমন্বয়কারী রাফির বাড়িঘর আগুন দিয়ে পুড়ে ছারখার হয়েছে। সেখানে রাফি প্রথমেই বলেছিল যে আমি জানি না কারা পুড়েছে, আমি কাউকে ইন্ডিকেট করতে পারি না, তবে ধানমন্ডির 32 নম্বরের যে আগুন, সে বহিঃপ্রকাশই আমার বাড়িতে আগুন। এরপরে তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আলটিমেটাম দিয়েছে, তিনি আমার বাড়িটা স্থাপন করে দিতে হবে, এরপরে সকল অভিযুক্তদেরকে গ্রেপ্তার করতে হবে, এরপরে আমার আইনি নিরাপত্তা দিতে হবে। কিন্তু 3 দিন গত হয়ে গেছে, তার কোনো কিছুই হয়নি, এমনকি তদন্ত কমিটিও হয়নি, এমনকি কোনো খোঁজ খবরও তার নেওয়া হয়নি। আপনারা কেউ দেখেনও নাই এই আমাদের আলোচিত সমন্বয়কারী সার্জিস আলম, হাসনাত, মাসুদ, জামাত শিবিরের নেতা মাসুদ, এরপরে আমাদের হান্নান, শফিক, যারা আছেন আর কি, অনেকেই তো আছেন, তাদের কিন্তু আপনারা স্ট্যাটাস এবং সান্ত্বনামূলকও দেখেননি। কিন্তু এটা কি অস্বীকার করতে পারবে দেশবাসী যে এই আন্দোলনের সবচেয়ে মুখ্য ভূমিকা ছিল না, সরাসরি ভূমিকা ছিল না এই রাফির? অবশ্যই ছিল। হয়তোবা এই আগুনটা হয়তোবা সে নিজে দিতে পারে, অনেকে বলেছে, অনেকে মানে বুঝতে পেরেছে যে আগুনটা তারা নিজেরা দিয়েছে, অথবা অনেকে অনুভব করতে পারে যে এই আগুনটা মশার কয়েলের মাধ্যমেও হতে পারে, এই আগুনটা সাধারণত মশার কয়েলও হতে পারে, ঠিক আছে। কিন্তু তাই বলে তিনি তো সমন্বয়কারী রাফি, তাহলে তিনি তো এই একটা সহানুভূতি, সহযোগিতা পাবে, উপযুক্ত তার একটা সহযোগিতা পাবে। বুঝলাম সেখানে নিরপরাধীদেরকে হয়রানি করবেন না, আপনারা মামলা করবেন না, বা তার বাড়িতে আমি ধরে নিলাম সে নিজে আগুন দিয়ে পুড়িয়েছে, ধরে নিলাম, অথবা মশার কয়েল দিয়ে আগুনটা পুড়িয়েছে, ধরে নিলাম, তারপরও তো তিনি তো আমাদের সহযোদ্ধা, তিনি তো এ দেশের এই বিপ্লব, এই যে পাওয়ার, যারা মাইক ভাড়া দিতে পারেনি, দুপুরে খাবার খেতে পারেনি, বাসা গাড়ি ভাড়া দিতে পারেনি, তারা আজকে পাজেরো গাড়িতে চলে, তারা আজকে বিমানে চলে, তারা আজকে হেলিকপ্টারে চলে। কাঠের অবদান, এর পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ জনতার অবদান, তাদেরকে ভুলে গেছি। আর সেই ভুলে যাওয়ার জন্য এই সমন্বয়কারীরাই সবাই মিলে ঐক্য গড়ে তুলে এই দেশকে আবার রক্ষা করবে মনে হচ্ছে। যেটা রাফি আন্দোলনের আলটিমেটাম দিয়েছে, 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, তার ফেসবুক পেজে পাওয়া গেছে।
24 ঘন্টার ভিতরে তার বাড়ি নির্মাণ কাজ শুরু এবং জাতীয় সরকার গঠন, এই অবৈধ, এই অযোগ্য ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ, সব কিছু চেয়েছেন এই রাফির নেতৃত্বে একটা সমন্বয়কারী গোষ্ঠী। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আমরা সকলে অন্যায়ের প্রতিবাদে এগিয়ে আসি, দেশকে রক্ষা করি, জাতিকে রক্ষা করি, দেশের সম্পদকে রক্ষা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।